আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়া আবারও ইউক্রেনের বিরুদ্ধে ওয়ারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলছে যুক্তরাষ্ট্র। এদিকে চরম শত্রুকে এবার পরম মিত্র বানাতে চায় রাশিয়া। আরও থাকছে শপথ অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। জানিয়ে দিব আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় মন্ত্রী নিহত। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি সহ জাতিসংঘে 2 প্রস্তাব পাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়া আবারও ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একটি গোয়েন্দা পর্যবেক্ষণ বলেছে আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়া ইউক্রেন লক্ষ্য করে আরেকটি পরীক্ষামূলক হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বুধবার বলেছেন ওয়াশিংটন মনে করছে না যে এই অস্ত্র প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধের শপথ নির্ধারণ করতে পারবে। এর আগে 21শে নভেম্বর রাশিয়া ইউক্রেনের ডনিপ্রো শহরে প্রথমবার তাদের ওয়াশিংটন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ডনিপ্রো ভ্লাদিমির পুতিন ও আক্রমণকে যুক্তরাষ্ট্র ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলার জবাব হিসেবে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী রাসায়নিক রণাঙ্গনে যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে না। এটা ইউক্রেনের ত্রাস সৃষ্টি করার আরেকটি রুশ প্রচেষ্টা ব্যর্থ হবে। রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। পুতিন এর আগে বলেছিলেন যে ইউক্রেন যদি দূরপাল্লার পাশ্চাত্য ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আঘাত আনতে থাকে তাহলে রাশিয়া আরও রাসায়নিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে, সম্ভবত কিয়েভের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রগুলো লক্ষ্য করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বুধবার সকালে ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তানাব রোগে একটি সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা 6টি এটিএনএস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা এই আক্রমণের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেয়। রাশিয়া বলে 6টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে বলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূমিতে পড়ে কয়েকজনকে আহত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট দাবি করেছেন রাসায়নিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা অসম্ভব। তিনি বলেছেন এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড সাধারণ বিস্ফোরক থেকেও তার মারাত্মক ক্ষমতা পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করা যায়। কিছু পাশ্চাত্য বিশেষজ্ঞ বলেছেন রাসায়নিক ক্ষেপণাস্ত্র হচ্ছে যেটা একাধিক ওয়ারহেড বহন করতে পারে, যেগুলো একই সময় বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, যেটা সাধারণত দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের থাকে। 3 সপ্তাহ আগে ডনিপ্রোতে ওয়ারেনিসের আঘাতের দৃশ্য একটি নজরদারি ক্যামেরায় ধরা পড়লে ভিডিওতে দেখা যায় বিশাল আগুনের কুঞ্জলি অন্ধকার ভেদ করে এবং অসাধারণ গতিতে মাটিতে আঘাত আনে। রাশিয়ার সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলায় কয়েক ঘন্টার মধ্যে পুতিন নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে বরাবরি করার জন্য জাতীয় টেলিভিশনে মন্তব্য করেন, যা বেশ বিরল। চরম শত্রুকে এবার পরম মিত্র বানাতে চায় রাশিয়া। নিজের অর্থে এক সময়কার শত্রুকে বহু আগে মিত্রতে পরিণত করেছে রাশিয়া। এবার যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে সেই শত্রুকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিতে চলেছে পুতিন। মনে করা হচ্ছে এতে করে আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই চাপে পড়বে মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার রুশ সংসদের আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দিতে একটি আইনের প্রতি সমর্থন জানিয়েছে আইন প্রণেতারা। এতে মস্কোর সন্ত্রাসী তালিকা থেকে গোষ্ঠীকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে রুশ সংসদের নিম্নকক্ষ ডোমাতে এই সংক্রান্ত আইন পাশের পক্ষে মত দেওয়া হয়েছে। 2021 সালে ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতে চলেছেন চীন ও রাশিয়া। এমনকি তাদের সঙ্গে নিয়মিত বাণিজ্য করে যাচ্ছে বেজিং ও মস্কো। গত জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাস বিরোধী যুদ্ধের তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিলেন। বর্তমানে নিজ নিরাপত্তার স্বার্থে আফগানিস্তানের সঙ্গে মিত্রতা করতে চাইলেও দেশটিতে রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে রাশিয়ার। 1979 সালে ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত বাহিনী। সে সময় মার্কিন সমর্থকপুষ্ট তালেবান যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর 1979 সালে সোভিয়েত নেতা মিখাইল আফগান থেকে সেনা প্রত্যাহার করে নেন। এই যুদ্ধে প্রায় 15,000 সোভিয়েত সেনার মৃত্যু হয়েছে। শপথ অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আগামী 20 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প, খবর বিবিসি নিউজের। তবে চীনের পক্ষ থেকে এই আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি। ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত মাসে ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। গত 25 নভেম্বর ট্রাম্প বলেছেন চীন
সরকার যতদিন পর্যন্ত সিনথেটিক সেন্টাইন কৃত্রিম ওপেনিক্স পাচার বন্ধ করবে না ততদিন পর্যন্ত চীনের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ থাকবে। আরেক স্পষ্ট ট্রাম্প চীনকে কড়া ভাষায় আমন্ত্রণ করে বলেছেন, চীনের প্রতিনিধিরা আমায় বলেছেন যে ফ্রন্ট লাইন চোরাচালানে জড়িতদের তারা মৃত্যুদণ্ড দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এটি কখনো করেনি এবং এই মাদকে আমাদের বেশ ভয় গেছে। এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীনা গণ আমদানিতে 60% বা তার বেশি শুল্ক আরোপ করবেন। অন্যদিকে চীন জানিয়েছে যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু করছে যুক্তরাষ্ট্র চীন। আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত। আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী ও প্রভাবশালী হাক্কানি পরিবারের সদস্য খালিল হাক্কানি নিহত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কাবুলের শরণার্থী মন্ত্রণালয়ের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা হয়। নাম প্রকাশ না করার সত্ত্বে এক কর্মকর্তা বলেছেন, দুর্ভাগ্যবশত শরণার্থী কার্যালয়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজন সহকর্মী সহ মন্ত্রী খলিল আর উরমা হাক্কানি নিহত হয়েছেন। খালিল হাক্কানি ছিলেন আতাউল্লাহ হাক্কানির ভাই, যিনি 2 দশক গেরিলা বাহিনী হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন। তালেবানের 2 দশকের প্রতিরোধ যুদ্ধের সময় আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে সবথেকে ভয়াবহ হামলার জন্য পরিচিত এই হাক্কানি নেটওয়ার্ক। স্বরাষ্ট্রমন্ত্রী সিজাজউদ্দিন হাক্কানির চাচা ছিলেন খালিল হাক্কানি। মার্কিন ও ন্যাটো নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে 2 দশকের যুদ্ধ শেষে 2021 সালে কাবুলের নিয়ন্ত্রণ নেয় এবং সরকার গঠন করে তালেবান। এরপর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির আরেকটা উন্নতি হয়েছে, সহিংসতাও কমেছে। তবে আইইএস খেরাসান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী আইএস এর একটি আঞ্চলিক শাখা সক্রিয় রয়েছে এবং নিয়মিত যুদ্ধ ও বোমা হামলা চালাচ্ছে। গত মাসে আফগানিস্তানের উত্তরাঞ্চল বাগলান প্রদেশে একটি বাজারে বন্দুক হামলা চালানো হয়। এতে অন্তত 11 জন নিহত হন। প্রত্যক্ষদর্শীদের বাড়াতে স্থানীয় গণমাধ্যম জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা প্রদেশের শহর নেকরা অঞ্চলের নরহিন জেলায় একটি মাজারের ভিতরে গুলি চালায়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে আইএস এর একটি হামলায় 14 জন নিহত এবং 6 জন আহত হয়। গাজায় যুদ্ধবিরতি সহ জাতিসংঘে 2 প্রস্তাব পাস। গাজার অবিলম্বে যুদ্ধবিরতি সহ জাতিসংঘে 2টি প্রস্তাব পাশ করা হয়েছে। সাধারণ পরিষদে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব 2টি পাশ করা হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিষদে বুধবার গাজা অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি দাবিতে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। এতে সাধারণ পরিষদের 193টি দেশের মধ্যে 158টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এছাড়া 9টি সদস্য দেশ ভোট দেওয়া থেকে বিরত এবং 13টি সদস্য দেশ অনুপস্থিত ছিল। ইউএনডব্লিউ এর প্রতি সমর্থন এবং ইসরায়েলের জাতিসংঘের সংস্থার কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইনের নিন্দা জানিয়ে আরেকটি প্রস্তাব আনা হয়। এই প্রস্তাবেও 160টি সমর্থন জানিয়ে ভোট দিয়েছে। এছাড়া ভোট দেওয়া থেকে 11টি দেশ বিরত এবং বিপক্ষে 9টি দেশ। রেজুলেশনে বলা হয়, ইসরায়েলকে ইউআরএর মাউন্টের সম্মান করতে হবে এবং সরকারকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। এছাড়া দেশটির প্রতি সংহতির সকল সুযোগ সুবিধা নিশ্চিত এবং দ্রুত, নিরাপদ, বাধাহীন মানবিক সহায়তা প্রদানের জন্য কাজ করতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। এ সময় উল্লেখ করা হয়, 14 মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটিতে এই হামলায় 44,805 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও অত্যন্ত 1,06,260 জন। গাজায় ইসরায়েলি হামলায় দৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অত্যন্ত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 10টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে পর্যন্ত 42 বিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকারও বেশি। ইউএনডব্লিউ প্রোগ্রাম হিসাব অনুসারে গাজায় 1,47,250টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে 1/4 পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া 1/10 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 1/3 বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য 250 থেকে 500 হেক্টর জমির প্রয়োজন পড়বে। গাজা ভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবন নেই যেখানে হামলা চালায়নি। তিনি আরো বলেছেন, অধিকৃত অর্থে এই অঞ্চলে ভৌগোলিক চিত্র পরিবর্তন হয়ে গেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থে এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।